রাত্রের বেলায় উনি আমাকে এসে করলেন, সবাই চাইছে তুমি প্রেসিডেন্ট, অ্যাপ্রুভ হয়ে গেছে, বেণুগোপাল পর্যন্ত লেভেলে মিটিং হয়ে রাত্র 1:30 বললেন, মিস্টার বিশ্বাস আমি সরি, আমি দুঃখিত, আমার লিমিটেশন আছে, বেণুগোপালেরও লিমিটেশন আছে, আমরা করতে পারি না, আমরা ক্ষমা চাই। পরবর্তীকালে আমাকে তখন আমাকে বললো, আমাকে আগে কমিটি করে ফাইনাল করে আমাকে বলেছিল যে তোমার কমিটিতে বিরোধী সেনাকে যদি ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান করা হয় তোমার। আমি বললাম কাউকে করলে আমার কোনো আপত্তি নেই। পরবর্তীকালে রাত্রে বললো যে সরি করা যায় না, এখন তোমাকে বলেছে ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান করার জন্য। আমি বললাম সরি, তোমরা যেটা করেছো ত্রিপুরা রাজ্যে আর কংগ্রেস কোনোদিন মুখ করে দাঁড়াবে না। মানুষ বুঝবে যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে আইসিসি থেকে একটা ষড়যন্ত্র দুর্বল করার জন্য হবে না। পরবর্তীকালে বেণুগোপাল আমাকে অনুরোধ করেছিলেন যে সোনিয়া গান্ধী অনুরোধ করেছেন আমি দিল্লি গিয়ে তাতে একটু কথা বলি। তারপর আমি সারা ত্রিপুরার যে কথা বললাম, সবাই বললো যে পরিস্থিতি হয়েছে আপনি দিল্লি গিয়ে কথা বললেও কিছু হবে না। আমাকে বলেছে তোমার জন্য যথেষ্ট সম্মানযোগ্য পদে তোমাকে বসানো হবে, সেটা শুধু মুখে নয় মেসেজও বলেছেন। আমার মোবাইলে বেণুগোপালের মেসেজ বলেছেন। কিন্তু আমি বলেছি আপনাদের এই অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আমি যে কমিটমেন্ট, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে বিশ্বাস নিয়ে এতদিন রাজনীতি করেছি, সেই রাজনীতি দেখেছি আমি কংগ্রেস করে মানুষের পাশে দাঁড়াতে পারবো না। আজকে ত্রিপুরা রাজ্যে পাহাড় পরিমাণ সমস্যা, গণতন্ত্র বিপন্ন, কর্মচারীদের বঞ্চনা, 8.5 লাখের মতন আজকে যুবক বেকার, 10,323 ডিসমিস চাকরি, তারা রাস্তায় ঘুরছে, শ্রমিকদের অবস্থা আরো কাহিল, সর্বত্র একটা অসহায় অবস্থা। সেই অবস্থায় আমি দেখেছি কংগ্রেসের যে ষড়যন্ত্র, ত্রিপুরা রাজ্যে এআইসিসি কোনোদিনে কংগ্রেসকে দাঁড়াতে দেবে না। সেই জন্য সারা ত্রিপুরার সবাই মত নিয়ে সবাই বলেছে এটাতে আপনি আর ফিরবেন না, আপনাকে যত বড় সম্মানে দিই আপনি আর ফিরবেন না, ফিরলে কংগ্রেস করে মানুষের যে উদ্দেশ্য। সেই জন্য আমরা নিজস্ব মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে আমরা আজকে এই দল গঠন করেছি। মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে, সংবিধানের প্রতি শপথ নিয়ে, বিশ্বাস রেখে, সংবিধানের যে অধিকারের কথা বলা হয়েছে, জাতি জনজাতি সবাই অধিকার সুরক্ষিত করব, আমরা বিশ্বাস করি। আমাদের এই দল অন্যান্য দলের সঙ্গে আজকে ত্রিপুরার জন্য একটা আনন্দ সংবাদ। যারা অত্যাচারিত, নিপীড়িত, অবহেলিত তাদের স্বার্থ রক্ষার জন্য ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট নামে একটা রাজনৈতিক দল আমরা সৃষ্টি করছি, যেটা সাধারণভাবে সাধারণ মানুষ যারা নিপীড়িত, লাঞ্ছিত, যারা আজকে অবহেলিত, তাদের স্বার্থ দেখেই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা তাদের স্বার্থের জন্য যে কোনো লেংথে যেতে হয়, তবে আমরা সাম্প্রদায়িক এবং সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই জারি থাকবে। যারা তাদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে, এর প্রতিবাদেই আজকে আমাদের এই ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। আমরা গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, যারা সংবিধান বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য, এবং এটা আমাদের প্রতিজ্ঞা। এই ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট আমরা যারা বয়স্ক আছি তারা সাহায্য করব, আমাদের অভিজ্ঞতা এবং তরুণদের সহযোগিতা, তরুণদের শক্তি, তরুণদের সূর্য, তরুণদের বীর্য,
এটা দিয়ে আমরা তরুণদের হাতে এই ঝান্ডা তুলে দেওয়ার প্রয়াস নিয়েছি এবং এই ব্যাপারে উদয়ন বিশ্বাস প্রাক্তন যুব কংগ্রেস প্রেসিডেন্ট তাকে এই দলের প্রেসিডেন্ট হিসাবে আমরা প্রস্তাব করি এবং আমরা মনে করি যে তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তরুণরা করবে। আমাদের যে অভিজ্ঞতা দীর্ঘদিনের রাজনীতি, সেটা আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা এবং সাহায্য সহযোগিতা চাইবে, আমরা নিশ্চয়ই তা করব। সুতরাং এখানে বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করতে পারে, তারা করতেই পারে। স্বার্থান্বেষী যারা, তারা স্বার্থের জন্যই করে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কংগ্রেস কেন ছাড়লাম। আমরা কংগ্রেসটা করেছিলাম জনগণের সেবা করার জন্য। কংগ্রেসটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কোনো নেতৃবৃন্দের তাদের নিজস্ব সম্পদ বৃদ্ধির জন্য আমরা কংগ্রেসটা করিনি। কিন্তু এখন দেখছি কংগ্রেসটা সে দিল্লি থেকে আগরতলা অবধি কংগ্রেসটা বিক্রি হয়ে গেছে। এই কারণে অনেকে 50, 55, 60 বছর রাজনীতি করার পরও আজকে ব্যতীত চিত্তে কংগ্রেসটা ছাড়তে হয়েছে শুধু জনগণের স্বার্থে। ত্রিপুরার যারা কংগ্রেসী, এখনো যারা কংগ্রেস করছেন ভুল বুঝে, তাদেরকে সবিনয়ে আবেদন রাখবো যে আপনারা বুঝুন, দেখুন কংগ্রেসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের উপর একটা প্রেশার ছিল, বেঙ্গল মডেল আমরা যদি গ্রহণ করি, আমরা সেটা মানতে পারিনি। কারণ এখানকার বেঙ্গল মডেল করতে গেলে সিপিএমের সঙ্গে আমাদের হাত মিলাতে হয়, যে সিপিএমের হাতে আমাদের হাজার হাজার কর্মী আমরা হারিয়েছি। সুতরাং আমাদেরকে দিয়ে যেটা দিল্লি পারেনি, কাউকে দিয়ে পেরেছে, তাদের হাতেই দিল্লি ঝান্ডা তুলে দিয়েছে। যার আমলে আজকে এখানে যার কারণে বিজেপির প্রতিষ্ঠা, তাকেই আজকে ওখানে দেওয়া হয়েছে। কিন্তু এতে প্রমাণ হয় যে দিল্লি আমাদের প্রতি কতটা উদাসীন, দিল্লির উদ্দেশ্যটা কি, এবং এখানে যারা নেতৃবৃন্দ যারা এই ট্যাকে বিশ্বাস নিয়ে, যুবকদের সমর্থন নিয়ে আমি আমার দায়িত্বভার নিলাম। সারা রাজ্য চষে বেড়ালাম, প্রচুর পরিশ্রম করছি। বারে বলছিলাম আইসিসিকে যে আমাকে প্রেসিডেন্ট বানিয়েছ, কিন্তু এই রাজ্যে প্রদেশ কংগ্রেসের কোন কমিটি নেই। যে কমিটি আছে ডিফার্ম, অনেকে মারা গেছেন, অনেকে দল ছেড়ে চলে গেছেন, যারা আছেন তারা নিষ্ক্রিয়, আমি কোনো সহযোগিতা পাচ্ছি না। ঠিক তেমনি ব্লক স্তর থেকে, ডিস্ট্রিক্ট থেকে, মহিলা কংগ্রেস থেকে, এনএসইউ থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সবগুলি ত্রিপুরা রাজ্যের নিষ্ক্রিয়। আমি বারবার বলছিলাম কংগ্রেসকে যদি দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, মানুষের প্রচুর সমর্থন আছে। কংগ্রেস মানুষ আবার মুখ ফেরাচ্ছে কংগ্রেসের দিকে। কিন্তু দেখলাম 18 মাস আমি কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, আমাকে কোনো সাহায্য আইসিসি করেনি, কোনো কমিটি পুনর্গঠন করতে দেয়নি। আমি একা যুবকদেরকে নিয়ে, মহিলা কংগ্রেসের কিছু কিছু মহিলা কংগ্রেসের নেত্রী ছিলেন, তারা তাদের অক্লান্ত পরিশ্রম করছিলাম। তারপরে আমি যখন বারবার ডিমান্ড করছিলাম কমিটিগুলি করতে হবে, তখনকার অবজারভার নাগরা সাহেব ত্রিপুরার ইনচার্জ ছিলেন, উনি গিয়ে রিপোর্ট দিলেন। সেই রিপোর্টে বলবেন যারা আগে কোন সময় কংগ্রেস সভাপতি ছিলেন
তাদেরকে দিয়ে আর চলবে না, তারা টেস্টেড। পীযূষ বিশ্বাসকে সুযোগ দেওয়া হোক, রিপোর্ট দিলেন উনি। তারপরে আবার দুজন অবজারভার পাঠালেন, একজন টি.এস. সিংদেও, আরেকজন অবিনাশ পান্ডেজি। ওনারা করে গেলেন, ওনারা একই রিপোর্ট দিলেন, তাড়াতাড়ি কমিটি করে দাও, পীযূষ বিশ্বাসকে সাহায্য করো। দেখলাম সেটাও গ্রহণ করলো না। তারপরে আবার বলেন রহস্য কি এটা অজানা, কেন কমিটি করছে না। তারপরে পাঠালেন ডক্টর অজয় কুমারকে। অজয় কুমার আসলেন, অজয় কুমারও গিয়ে একই রিপোর্ট দিলেন এবং আমাকে জানালেন যে আইসিসি বেণুগোপাল সহ মিটিং হয়েছে, উনিও বলেছেন তোমাকে সভাপতি করে কমিটি, তুমি কমিটি সাবমিট করো। যেদিন কমিটি ঘোষণা হবে সেদিন সকাল 8:30 আমাকে বললেন ওই দিন 5:30 মধ্যে কমিটি ঘোষণা হবে, আমি যাতে সবাইকে নিয়ে সকলের। আমি কমিটি করেছিলাম, আমার কমিটি আমি পরে কমপ্লিট করে দিয়েছি। যাদেরকে আমি কমিটি সাবমিট করতে সারাদিন করে রাজ্যের দলাদলি করলে এই রাজ্যে কংগ্রেস হবে না, আমি বুঝতে পারছি। সর্বস্তরে জাতির সাথে কাজ করা এবং বারে বারে যখন বিধানসভা ইলেকশন এসেছিল আমরা দেখেছি এই রাজ্যের মানুষ কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য। মানুষ চেয়েছিল বারে বারে বামফ্রন্ট পরাজিত হোক এবং আমাদের কথা বিশ্বাস করে হাজার হাজার মানুষ আমাদের হয়ে অংশগ্রহণ করেছিল কংগ্রেস দলের হয়ে। কিন্তু দেখা গেল যখন নির্বাচন আসছে বিভিন্ন কৌশলে সিপিএম কে ক্ষমতা রাখার জন্য সমস্ত পরিকল্পনা এমন ভাবে সাজিয়ে দিয়েছিল যাতে কংগ্রেস ক্ষমতা না আসতে পারে। সেই 2003 থেকে 2008, 2013 প্রত্যেকবারই কংগ্রেস ক্ষমতা আসার সম্ভাবনা ছিল। বেশি দূরের কথা নয়, 2013 সাল এই রাজ্যের মানুষ কংগ্রেসের পেছনে এমন ভাবে সামিল হয়েছিল সিপিএম কে পরাজিত করার জন্য। মানুষ তৈরি, কংগ্রেস কর্মীরা এই রাজ্যে তৈরি, কিন্তু দেখা গেল গভীর ষড়যন্ত্র। নির্বাচনের পূর্ব মুহূর্তে সারা রাজ্যে যখন কংগ্রেস কর্মীরা দাবি বেড়াচ্ছে এবং আশা ছিল নির্বাচনের দিনক্ষণের কিছুদিন আগে, 2-3 দিন আগে দুটো বড় জনসভা, একটা সোনিয়া গান্ধী উপস্থিত হবেন, আরেকটাতে মনমোহন সিং বক্তৃতা করবেন। আমরা সারা রাজ্যে প্রচার করেছি, সব তুলেছি। সোনিয়া গান্ধী চাইছেন এ রাজ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হোক, সিপিএম কে পরাজিত করা হোক। আমরা ঘোষণা করলাম, দিনক্ষণ ঘোষণা করলাম, কখন কোথায় সোনিয়া গান্ধী বক্তৃতা করবেন, কোথায় কখন মনমোহন সিং বক্তৃতা করবেন। কিন্তু বারে বারে আমরা যখন প্রচার করছি, আমরা দেখেছি সিপিএম হেডকোয়ার্টার থেকে বারে বারে প্রচার করছে কংগ্রেস যে বলছে সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং কেউই আসবেন না। কিন্তু ঘোষণা করেছিলেন আইসিসি থেকে। কিন্তু দেখা গেল সীতারাম ইয়েচুরি দিল্লিতে বসে বলে দিলেন এগুলি কংগ্রেসের মিথ্যা প্রচার, সোনিয়া গান্ধী মনমোহন সিং প্রচারে অংশ নেবেন না। এবং দেখা গেল 2 দিন আগে বিভিন্ন অজুহাতে ওনাদের দুটো মিটিং এর সবাই বাতিল করে দিলেন। উদ্দেশ্য সিপিএম কে দিল্লিতে পাওয়ার জন্য এ রাজ্যে সিপিএম কে তোষণ করা। এবং যার ফলে 2013-তে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এআইসিসি বিভিন্ন কলাকৌশল করে কংগ্রেসকে ক্ষমতা আনতে দেয়নি। আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের উদ্দেশ্য আপনারা এর মধ্যে জানতে পেরেছেন। আমাদের শ্রদ্ধেয় তাপরদেব প্রাক্তন বিধায়ক উনি বলেছেন আমরা অত্যন্ত বেদনা নিয়ে আজকে কংগ্রেস দল ত্যাগ করেছি। ছাত্র জীবন 1969 সাল আমার ছাত্র রাজনীতিতে প্রবেশ মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র সংসদের সহসভাপতি হিসেবে।
তখন থেকে একনিষ্ঠভাবে কংগ্রেসের আদর্শ অনুপ্রাণিত হয়ে কাজ করেছি, জেলে গিয়েছি। আমার মতন এই রাজ্যের হাজার হাজার যুবক কংগ্রেসের আদর্শ, কংগ্রেস একটা উদ্দেশ্য নিয়ে মানুষের, নিপীড়িত মানুষের হয়ে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র রক্ষা করতে গিয়ে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে এই রাজ্যের হাজার হাজার যুবক প্রাণ হারিয়েছে, হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মহিলারা নির্যাতিত হয়েছে। আমরা যখনই সংগ্রাম করেছি কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে, তাদেরকে বিশ্বাস করেছি এবং প্রতিবারেই দেখা গেছে এআইসিসির দ্বারা আমাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে, প্রতারিত হয়েছে। এই রাজ্যের মানুষ বহু গত প্রায় 28 বছর, 25 বছর সিপিএম এর শাসন, 3.5 বছর বিজেপির শাসন, 25 বছর সিপিএম এর শাসনে আমাদের কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে, খুন হয়েছে, কিন্তু কর্মীরা লড়াই থেকে পিছপা হয়নি। একটা উদ্দেশ্য ছিল এই রাজ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, মানুষের সাথে কাজ করা। আগেও উনি সভাপতি ছিলেন। ওনার সভাপতি নির্বাচনের সাথে সাথে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম এমএলএ থেকে আরম্ভ করে নেতারা সব কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে চলে গেলেন, পরবর্তীকালে বিজেপিতে চলে গেলেন। কংগ্রেসের ভোট শেয়ার নেমে আসলো 2%-এর নিচে। পরবর্তীকালে আবার প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে দায়িত্ব দেওয়া হলো। ওনার প্রচেষ্টায় সেই 2%-এর নিচের থেকে ভোট এ রাজ্যের মানুষ আবার, যিনি বারে বারে ব্যর্থ হচ্ছেন, ওনাকে সরিয়ে দেয়, মহারাজকে দায়িত্ব দেওয়ার ফলে মানুষ বিশ্বাস করেছিলেন যে কংগ্রেস হয়তো চাইছে এই রাজ্যে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হোক। কিন্তু দেখা গেল মহারাজের নেতৃত্বে ইলেকশনে আমরা প্রায় 26%-এর মতো আমরা ভোট পেয়ে গেলাম এবং ত্রিপুরা রাজ্যে আমরা 2%-এর নিচের থেকে প্রতিষ্ঠিত হয়ে গেলাম প্রধান বিরোধী দল হিসেবে। বিধানসভায় আমাদের কোনো প্রতিনিধি না থাকা সত্ত্বেও মানুষ, সারা রাজ্যের মানুষ কংগ্রেস পেছনে দাঁড়িয়ে গেল মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের নেতৃত্বে। কিন্তু দেখা গেল এআইসিসি সেটাকে ভালো চোখে নেননি। প্রদ্যুৎ কিশোরকেও কোনো কমেডি করতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে ওনাকে ডিস্টার্ব করা হচ্ছিল। পরবর্তীকালে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন। তারপরে এটার পরিণতি হিসাবে রাজ্যের মানুষ আবার কংগ্রেস বিমুখ হতে লাগলো, মানুষ কংগ্রেস থেকে সরে যেতে থাকলো। মহারাজ নিজের দল করলেন, করলে দেখা গেল ওনার প্রতি মানুষের বিশ্বাস আছে, মানুষ ওনার দলের পক্ষে ভোট দিলেন। জাতি উপজাতি সবাই মিলে এডিসিতে ওনাকে ক্ষমতায় আনলেন। পরবর্তীকালে খুব দুঃসময়ে আমাকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দেওয়ার পরে এবং এই রাজ্যে একটা শান্তির পরিবেশ আমরা রক্ষা করব এবং আমরা সামনের বিধানসভা নির্বাচনে আমরা বিশ্বাস করি মানুষের সমর্থন নিয়ে একটা গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠিত করব। আমরা আমাদের মানুষের সবার সমর্থন আছে, সেই জায়গাতে আমরা এ রাজ্যের যারা রাজনীতিতে বিশ্বাস করে যে গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে, বেকার সমস্যার জন্য লড়াই করতে হবে, পাহাড়ে জনজাতিদের সমস্যা আজকে পাহাড় পরিমাণ, সংবিধানে বহু রক্ষা কবচ দেওয়া সত্ত্বেও তাদের কাছে সে সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের সে অধিকার রক্ষিত হচ্ছে না। আমরা সেটা শপথ করেছি সংবিধানের মধ্য দিয়ে আমরা জনজাতিদের যে সমস্যা, এডিসির যে সমস্যা, সেটাকে সম্পূর্ণভাবে আমরা পূরণ করব এবং আমরা জনজাতি এবং
রেস্ট, সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সবার মধ্যে আমরা একটা সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলবো, এটা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরকে দুহাত ভরে সমর্থন করবে এবং আমরা মানুষের জন্য যেটা বলেছে, আমরা যারা সিনিয়র আছি বিভিন্ন স্টেজে আমরা দেখেছি, কংগ্রেস বলুন, যে কোনো দলে বলুন, তার যুব শাখা যদি শক্তিশালী হয়, ত্যাগী হয়, লোক লালসা উপেক্ষা করে কাজ করতে পারে, সেই দল দাঁড়াতে পারে। আমাদের ত্রিপুরার যে আমরা যে দল আজকে করলাম, আমাদের দলে হাজার হাজার যুবক আছে যারা মানুষের স্বার্থের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিতেও তাদের কোনো দ্বিধা বোধ করবে না। সেই জন্য আমি বিশ্বাস করি এই যুবকদেরকে সামনে নিয়ে সামনের দিনে আমরা এই রাজ্যে একটা সরকার আমরা গঠন করবই করব এবং মানুষের সমর্থন করেছেন। এবং আমরা দেখেছেন আমাদের পার্টি ফ্ল্যাগ আজকে ডিসপ্লে করেছি। এটার মধ্যে এই যে ভিজুয়ালটা আছে, এটা একটা পিস এবং স্যাক্রিফাইসের একটা সিম্বল, তার জন্য এটা আমাদের পার্টির সিম্বল হিসেবে আমরা চুজ করেছি। এবং আপনারা দেখেছেন যে আমাদের সিনিয়র মানুষরা যারা আমাদের সাথে রয়েছেন, আমাদের উপর মাথার উপর ওনারা হাত রেখেছেন, তারা আমাদের মাথার উপরে সব সময় থাকবেন এবং ওদের আশীর্বাদ নিয়ে, ওদের সমর্থন নিয়ে যে কোনো আমরা ডিসিশন ওদের সাথে আমরা মতামত নিয়ে তারপর আমরা এগিয়ে যাব। আর আপনারা দেখেছেন যে আজকে যে একটা ইয়াং ফোর্স আমাদের সাথে রয়েছে, সেটাই আমরা ধন্য। আমাদের উপর এটা আশীর্বাদ এবং সামনের দিকে গণতন্ত্রকে রক্ষা করতে যেসব লড়াই করতে হয় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে কালচারাল যে জিনিসটা রয়েছে, প্রত্যেক কমিউনিটির একটা কালচারাল এসপেক্ট রয়েছে, সেটাকে প্রমোট করা এবং ইউনিটি আনা এবং ঐক্যবদ্ধভাবে আমরা যাতে ত্রিপুরাতে পাহাড়ে এবং সমতলে আমরা একটা ভালো সুষ্ঠু সরকার করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য, সেটাই আমাদের প্রতিজ্ঞা। এই বলে আমি আমার বক্তব্য। স্বার্থটাই দেখছেন, না দলের, না দেশের, না রাজ্যের, না জনগণের স্বার্থ তারা উপেক্ষা করে আজকে দায়িত্ব নিয়েছেন। ভালো, ওনাদের মঙ্গল কামনা করি। কিন্তু ঠিক একটা যে কথা বলতে চাই যে আমাদের যে লক্ষ্য, আমাদের কর্মী ভাইদের কাছে একটাই অনুরোধ যে আমরা শুধু দল ছেড়ে তা না, আমরা নতুন কিছু দেখাতে চাই। আমরা আমাদের সংগ্রাম যাতে সবসময় চলে, আমাদের নীতি আদর্শ এবং ব্যক্তিগত নিষ্ঠা, এটা যেন মনে রাখে। এই আমাদের পরে এ রাজ্যের যারা নিষ্ঠাবান কর্মী, নিঃস্বার্থভাবে যারা কাজ করতে চায়, সে সিনিয়র নেতা থেকে আরম্ভ করে যুবকদের, তাদের মনের মধ্যে আবার একটা বিশ্বাস হলো যে কংগ্রেস হয়তো করা যাবে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আর প্রেমিক সে জমায় কইবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। অনুরোধ করব এই হল গৃহে সমস্ত নেতা কর্মীকে সম্বোধন করার জন্য। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other food products to the people of Tripura.
We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो, इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहां शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कांटेक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए।